বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেইন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে তিন সুন্দরী বোনের তবলা দেখে এলাকার সব চোরটারা সিঙ্গার হয়ে যায় আর তাদের তবলা বাজানোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু তারা কেউ জানে না এই তিন বোনের সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য কাহিনী, যা জানার পরে চোরটারা সবাই প্যান খুলে দৌড়াতে থাকে। এদিকে সেই তিন বোন আবার গিটার শিখতে চায় এমন একটি ছেলের কাছে, যা সত্য জানতে পেরে তারা পরে আবার মারাত্মক বিপদে। কি এমন রহস্য লুকিয়ে আছে তাদের মাঝে তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি দেরি না করে গিটার বাজানো যাক। মুভি শুরুতে আমরা দেখি ফেইফেই নামের একটি সুন্দরী মেয়েকে, যে চা খেতে মহল্লার এক দোকানে আসে। তখনই শয়তান পোলাপান ফেইফেইয়ের তবলা দেখে তার কাছে গান শিখতে চায়, কিন্তু ফেইফেই না করলে তারা তাকে বিরক্ত করতে থাকে, যার কারণে ফেইফেই তাদেরকে মেরে তাদের বিচি ফাটিয়ে দেয়। ব্যাপক ধুলাই খেয়ে পোলাপান তখন তাদের লিডারের কাছে আসে আর লিডারকে এসে বলে আমাদেরকে এক মহিলা ধরে পিটাইছে। মহিলা পিটাইছে শুনে লিডার তখন রেগে যায়, তাই সে তখন তার দলবল নিয়ে সেই মহিলাকে বেডাগিরি দেখানোর জন্য বেরিয়ে যায়। পথের মাঝখানে তাদের সাথে দেখা হয় ফেইফেইয়ের বড় বোন ফাফার সাথে। লিডার তখন ফাফাকে বলে তোমার বোন আমার দুজন লোককে মেরে তাদের আলু ফাটিয়ে দিয়েছে, এখন এর ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। লিডারের মতলব বুঝতে পেরে ফাফা তখন বলে আমার বোন পুরুষ মানুষদের একবারেই সহ্য করতে পারে না, কিন্তু আমি মোটেও তার মতো নই। পুরুষদের সাথে শুয়ে বসে তাদের গিটার বাজাতে আমার খুবই ভালো লাগে। ফাফার কথা শুনে লিডারের 1 ইঞ্চি গিটার ফুলে ফেপে 3 ইঞ্চি হয়ে যায়, তাই সে তার দলবল নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে ফাফার সুরঙ্গের ফিতা কাটবে বলে। চোরটাদের লাইনে দাঁড়াতে দেখে ফাফা তখন তাদের বলে আমার মতো কচি মেয়ে এতগুলো দামড়া পালোয়ানকে কিভাবে সামলাবে, তাই তোমরা একটু অপেক্ষা করো, আমি আমার বান্ধবীদের ডেকে আনি। তো ফাফা তাদের বান্ধবীদের ডেকে আনলে তাদেরকে দেখে তো তারা অনেক খুশি হয়ে যায়, আর প্রত্যেকজন একটা করে মেয়ে কোলে তুলে নিয়ে জঙ্গলের ভেতর মঙ্গল করতে চলে যায়। এরপর সব চোরটার দল মেয়েদের সাথে কুলুকুলু করতে গিয়ে দেখতে পায় সুন্দরী সব মেয়েরা বুড়ি ভূত হয়ে গেছে, যা দেখে ভয়ে লোকগুলো প্যান্ট না পরে দৌড়ে পালাতে থাকে। আর লোকগুলোকে পালাতে দেখে ফাফা আর ফেফে দুই বোন খুশিতে আনন্দ করতে থাকে। তাদের আনন্দ দেখে আমরা বুঝতে পারি এরা আসলে মানুষ না, এরা পেতনি। আসলে 1000 বছর এরা কঠোর তপস্যা করে মানুষের বেশ ধরেছে। তবে আরেকটা মাস তাদেরকে সাবধানে চলতে হবে, কারণ একটা মাস কোনো ভূত বা মানুষের সাথে শারীরিক সম্পর্ক হলে তাদেরকে পড়তে হবে ভয়ঙ্কর বিপদে। তবে 1000 বছর ধরে করা তপস্যা শেষ মাসে এসে তাদের তিন বোনের যৌন চাহিদা দ্বিগুণ বেড়ে গেছে। মুভির এই পর্যায়ে আমরা দেখি ফাফা আর ফেফের বড় বোন হুয়াংকে, যে কামদেবের মন্দিরে এসেছে নিজের কামবাসনা দমিয়ে রাখার জন্য পুজো করতে, কিন্তু এখানে এসে হয় উল্টো কাজ। কামদেবের মূর্তি দেখে হুয়াং এর উত্তেজনা আরো বেড়ে গেছে। মনে মনে সে চাচ্ছে কামদেবের সাথেই কুলুকুলু করতে, কিন্তু এটা তো আর সম্ভব নয়। তাই সে তখন দ্রুত মন্দির থেকে বেরিয়ে আসে। বাহিরে আসতেই তার দেখা হয় এক সাধুর সাথে। সাধু তার নাম জিজ্ঞাসা করলে সে বলে আমি কখনো অপরিচিত কাউকে আমার নাম বলি না। এই বলে সে জঙ্গলের পথ ধরে তার বাড়িতে ফিরে যেতে থাকে। তখন সেই মন্দিরের সাধুটা তার সামনে আবার চলে আসে। হুয়াং তখন জিজ্ঞাসা করে কেন তুমি বারবার আমার পথ আটকাচ্ছ, তুমি কে? জবাবে তখন সাধু বলে এই পৃথিবীর মধ্যে একমাত্র আমিই জানি তুমি কে। 1000 বছর ধরে সাধনা করে পেতনি থেকে মানুষের রূপ ধারণ করেছো তুমি, তোমার এই রূপ থাকবে না যদি না তুমি তোমার মন থেকে কামবাসনা দূর করে ফেলো। হুয়াং তখন বলে তুমি কিভাবে জানলে আমি কি নিয়ে সব সময় চিন্তা করি? সাধু বলে আমি সবই জানি। কত বড় স্পর্ধা তোমার যে কামদেবের সাথে ইন্টিমেট হওয়ার চিন্তা করো। সাধুর কথায় লজ্জা পেয়ে হুয়াং তখন সাধুকে আক্রমণ করলে সাধু তখন হামলা মোকাবেলা করে সেখান থেকে চলে যেতে থাকে আর বলতে থাকে খুব শীঘ্রই তোমাদের তিন বোনের উপর একটি বিপদ আসতে যাচ্ছে, তখন দেখো আমাকে। তো সাধু চলে যাওয়ার পর হুয়াং তার বাসায় চলে আসে। বাড়ি এসে সে সাধুর ব্যাপারে তার বোনদেরকে সবকিছু খুলে বলে, আর তারা তিন বোন মিলে সিদ্ধান্ত নেয় তারা যেভাবেই হোক নিজেদের কামবাসনাকে কন্ট্রোলে রাখবে। বোনেরা তখন এইসব নিয়েই কথা বলছিল। তখন সেখানে তাদের প্রতিবেশী মিসেস ওয়াং চলে আসে, আর সে এই তিন বোনকে অনেক শাসাতে থাকে যাতে তারা তিন বোন তার স্বামী ওয়াং এর সাথে কথা না বলে। আসলে মিসেস ওয়াং এই তিন বোনের সৌন্দর্য দেখে ভিতরে ভিতরে অনেক জ্বলতো, আর সে ভাবতো এই বোনেরা হয়তো তার স্বামীকে কেড়ে নেবে, তাই সে মাঝে মধ্যে এসে বোনদেরকে শাসিয়ে যেত। তো এরপর মিসেস ওয়াং বাড়িতে এসেও তার স্বামীর সাথে চিল্লাপাল্লা করে। অন্যদিকে সেই তিন বোন তাদের দেবতার সামনে বসে ধ্যান করছিল,
কিন্তু ধ্যান করার সময় তাদের 3 বোনেরই মনের মধ্যে ঘুষুর ঘুষুর করতে থাকে, মানে পুরুষদের খেয়াল আসতে থাকে, আর তারা তখন টপাটপ করা নিয়ে ভাবতে থাকে। এই কারণে তাদের কারো ধ্যানই ঠিক মতো হচ্ছিল না। তাই তারা সবাই রাত হলে আজকের মতো ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত গভীর হলে মেজো বোন ফাফার ঘুম ভেঙে যায়, কারণ তার স্বপ্নে কে যেন লাড়াচাড়া দিচ্ছিল। তাই সে বিছানা থেকে উঠে বাইরে চলে আসে, আর তখন সে দেখে তার ছোট বোন ফেইফেই পুরোপুরি নগ্ন হয়ে গোসল করছে আর নিজেই নিজের হাত দিয়ে চরম সুখ লাভ করছে। এসব দেখে ফাফারও কুরকুরানি উঠে যায়, আর সে তখন এসে ফেইফেইয়ের সাথে ঘষা মাজা করে নেয়। তখন শব্দ শুনে বড় বোন হুয়াংয়েরও ঘুম ভেঙে যায়, আর সে তার বোনদের খুঁজতে বাহিরে আসলে দেখে তার বোনেরা কামলীলা চালাচ্ছে, যা দেখে তারও রসের কলসি ফেটে যায়। কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ আর কিছুদিন নিজেকে সামলে নিতে পারলেই সে পুরোপুরি মানুষ হতে পারবে। তো যাই হোক, ভোর হলে হুয়াং জঙ্গলে আসলে দেখে 3 জন লোক একজন লোককে মেরে ফেলার জন্য ধাওয়া করছে, যা দেখে হুয়াং তখন সেখানে চলে আসে। আর সে তখন তার শক্তি ব্যবহার করে লোকগুলোকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় আর লোকটাকে বাঁচিয়ে নেয়। লোকটার নাম হচ্ছে চ্যাং। চ্যাংকে দেখেই হুয়াং এর ভালো লাগে। সে মনে মনে ভাবে আর কদিন পরে তো সে মানুষ হয়ে যাবে, তখন চ্যাংকে দিয়ে সে তার ক্ষেতে মূলা চাষ করাবে। এই ভেবে চ্যাংয়ের প্রতি তার অনেক লোভ হয়। এরপরে চ্যাং না চাইলেও হুয়াং তাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসলে হুয়াং দেখে চ্যাংয়ের পুরো রুম অগোছালো। তাই চ্যাং ফ্রেশ হতে যখন বাথরুমে যায়, সেই সুযোগে হুয়াং তার শক্তি ব্যবহার করে তার পুরো রুমটা গুছিয়ে দেয়। ওয়াশরুম থেকে চ্যাং বের হয়ে নিজের রুমকে এত পরিষ্কার দেখে চ্যাং তো অবাক হয়ে যায়। হুয়াং জানতে পারে চ্যাং একজন ছাত্র, আর রান্না বান্না করে খাওয়াটা তার জন্য অনেক কষ্টের। সেজন্য হুয়াং তখন বলে, এখন থেকে প্রতিদিন আমি এখানে আসবো আর তোমার সব কাজ করে দেব। যা শুনে চ্যাং বলে, আমার কাছে অত বেশি টাকা নেই। আসলে চ্যাং ভেবেছিল হুয়াং হয়তো কাজের বুয়া। যা শুনে হুয়াং তখন বলে, টাকার আমার কোনো প্রয়োজন নেই, আমি তো শুধু তোমার উপকারের জন্য আসবো। মাগনা মাগনা উপকার পাবে সেটা ভেবে তো চ্যাং খুশি হয়ে যায়। অন্যদিকে হুয়াং এর 2 বোন চিন্তায় তো মরে যাচ্ছে যে তাদের আপা কোথায় গেল, কারণ সে আর সারাদিন ধরে বাড়িতে নেই। কিছুক্ষণ পর হুয়াং বাড়িতে ফিরে আসে। বোনেরা তখন জিজ্ঞাসা করে, সারাদিন তুমি কোথায় ছিলে? জবাবে হুয়াং বলে, এই একটু হাঁটতে বের হয়েছিলাম, মানে তাদেরকে মিথ্যে কথা বলে। এই বলে সে তার ছোট বোনদের এড়িয়ে যায়। চ্যাংয়ের ব্যাপারে তাদেরকে কিছুই বলে না। পরদিন সকাল হলে সে খুব সুন্দর করে সেজে গুজে চ্যাংয়ের বাড়িতে যায়। হঠাৎ বড় বোনকে এরকম আটা ময়দা মাখতে দেখে ছোট বোনের সন্দেহ হয়। এই জন্য সে বড় বোনের পিছু করতে থাকে। এরপর সে দেখে তার বোন একটা বাড়িতে ঢুকছে। আর কিছুক্ষণ পর সে যখন চ্যাংয়ের বাড়ি থেকে বের হয়, তখন লুকিয়ে লুকিয়ে ছোট বোন চ্যাংয়ের বাড়িতে ঢোকে, যাতে সে এটা জানতে পারে কি আছে এই বাড়িতে। এদিকে চ্যাং তখন বাথরুমে গোসল করছিল। ফেইফেই তখন বাথরুমে উঁকি দিলে সে চ্যাংয়ের গিটার দেখে ফেলে, যা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। চ্যাং তখন দ্রুত বাথরুম থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, তুমি কে? ফেইফেই তখন বলে, আমি হুয়াং এর ছোট বোন, আমি লুকিয়ে দেখতে এসেছিলাম হুয়াং প্রতিদিন তোমার এখানে কি করে। চ্যাং তখন উকি ঝুঁকি দিয়ে তার গিটার দেখে ফেলায়। ফেইফেইকে গালাগালি করে সেখান থেকে বের করে দেয়। আর চরমভাবে অপমানিত হয়ে ফেইফেই তখন কান্না করতে করতে বাড়িতে চলে আসে। ফেইফেইকে এভাবে কাঁদতে দেখে তার মেজ বোন ফাফা একটা তলোয়ার নিয়ে চ্যাংকে মারতে চলে আসে। আর সে এসেই তলোয়ার দিয়ে চ্যাংয়ের উপর হামলা করে দেয়। আর এদিকে চ্যাং সেই হামলা থেকে বাঁচতে ফাফার গায়ে পানি ঢেলে দেয়। পানিতে ফাফার পুরো শরীর ভিজে গেলে তার তবলাগুলো স্পষ্ট দেখা যায়। আর চ্যাং যখন তার তবলাগুলো দেখে তখনই তার সিঙ্গার হতে মন চায়। আর এদিকে ফাফারা তো অনেকদিন ধরে চুলকাচ্ছিল, তাই তারা ডান বাম না দেখে সঙ্গীত চর্চা শুরু করে দেয়। তো এরপর সঙ্গীত চর্চা শেষ করে ফাফা যখন বাড়িতে ফিরে আসে, তখন ফাফার কাছে ফেইফেই চ্যাংয়ের ব্যাপারে জানতে চায়। জবাবে তখন ফাফা বলে, আমি তাকে একবারে মেরে ফেলিনি, তবে আমি তাকে আধমরা করে সেখানে ফেলে এসেছি, যাতে সে আর কখনো তোমার সাথে বেয়াদবি করতে না পারে। এটা শুনে ফেইফেইর তখন চ্যাংয়ের জন্য অনেক খারাপ লাগে, কারণ তারই ভুলের জন্য তার দিদি গিয়ে তাকে পিটিয়ে আধমরা করে রেখেছে। এই জন্য সে পরের দিন সকালে চ্যাংয়ের বাড়িতে আসে, যাতে সে ক্ষমা চাইতে পারে। তারপর সে দেখে চ্যাং প্রচন্ড আহত অবস্থায় পড়ে আছে, আর সে তার শরীরের ক্ষতগুলো দেখে আরো কষ্ট পায়। কিন্তু সে তো জানে না তার বোন গিটার বাজিয়ে গিটারের তার ছিঁড়ে দিয়েছে। আর চ্যাংও তখন চালাকি করে তাকে সত্যিটা জানায় না। চ্যাংয়ের ক্ষতগুলো দেখে ফেইফেইয়ের তখন অনেক খারাপ লাগছিল, তাই সে তার ভুলের ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উজাড় করে দেয়। ফেইফেইয়ের তবলা দেখে চ্যাংয়ের তো আবার তবলা বাজাতে মন চায়, তাই সে আবারও ভাঙা গিটার দিয়ে সঙ্গীত চর্চা শুরু করে দেয়। দেখো বন্ধুরা, সঙ্গীতের কি জ্বালা। তো ছোট বোনেরা সেখান থেকে সঙ্গীত চর্চা শেষ করে চলে গেলে বড় বোন আসে চ্যাংয়ের কাজ করে দিতে। হুয়াং এসে যখন চ্যাংয়ের বিছানা গুছাচ্ছিল, তখন সে একটা চুলের ক্লিপ পায়। ক্লিপটা দেখে হুয়াং তখন চ্যাংকে জিজ্ঞাসা করে, এই ক্লিপটা তোমার বিছানায় কি করে এলো? চ্যাং তখন মিথ্যে করে বলে, এটা আমি তোমার জন্য কিনে এনেছি। হুয়াং তখন তাকে বলে, তুমি আমাকে মিথ্যে বলছো, কারণ আমি
আমি জানি এই ক্লিপটা আমার বোনের। চ্যাং তখন হুয়াংকে সকল সত্যি কথা বলে দেয় আর তার কাছে ক্ষমা চায়। হুয়াং তখন তাকে বলে আমি তোমাকে একটা শর্তে ক্ষমা করতে পারি, আর তা হলো আমাকেও আমার বোনদের মতো গিটার বাজাতে দিতে হবে। যা শুনে চ্যাংও তখন রাজি হয়ে যায় আর বড় বোনও সেখানে সঙ্গীত চর্চা শুরু করে দেয়। এরপর আমরা তিন বোনকে একসাথে দেখি, যারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল, কিন্তু কেউ কারো সাথে কথা বলছিল না। তাই বড় বোন তাদেরকে বলে তোমাদের আবার কি হলো, কেউ কারোর সাথে কথা বলছো না কেন? তখন ছোট বোন বলে দিদি আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার বন্ধু চ্যাংকে দিয়ে আমার তবলা বাজিয়েছি। মেজ বোন তখন সাহস করে বলে দিদি তুমি আমাকেও মাফ করে দাও, কারণ আমিও চ্যাংকে দিয়ে আমার তবলা বাজিয়ে নিয়েছি। সবার কথা শুনে দিদি তখন বলে আমিও তো চ্যাংকে দিয়ে আমার তবলা বাজিয়ে নিয়েছি। তো তিন বোন তখন এসব নিয়েই কথাবার্তা বলছিল। তখন সেখানে চ্যাং চলে আসে। চ্যাংকে দেখে তারা তিন বোন তখন অনেক খুশি হয়ে যায়, কারণ আজ থেকে তারা সবাই মিলে চ্যাংকে দিয়ে তবলা বাজিয়ে নেবে। আর এরপর থেকে তারা চারজন তবলা বাজিয়ে সুরের মোহনায় হারিয়ে যায়। একদিন এরা চারজন মিলে গোসল করছিল, তখন তাদের প্রতিবেশী মিস্টার ওয়াং তাদেরকে দেখে ফেলে আর বাসায় এসে সে তার সন্দেহভাজন স্ত্রীকে সবকিছু বলে দেয়। স্বামীর মুখে এসব শুনে মিসেস ওয়াং তখন সেই তিন বোনের বাড়িতে চলে আসে আর সে চ্যাং এর ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করে। তখন বড় বোন বলে চ্যাং আমাদের আত্মীয় হয়, সে আমাদের মেহমান, বেশ কিছুদিন সে আমাদের এখানেই থাকবে। এটা শুনে মিসেস ওয়াং তখন তাদেরকে বলে আমি সবকিছুই জেনে গেছি যে তোমরা সেই মাজা ভাঙ্গা বেড়ার সাথে কি করো, আমি তোমাদের অপকর্মর ব্যাপারে গ্রামের মানুষদের সবকিছু বলে দেব। মিসেস ওয়াং এর হুমকি শুনে তিন বোন তখন ঘাবড়ে যায় আর তখন তাদের মনে পড়ে যায় সেই সাধুর কথা। তখন বোনেরা বুঝতে পারে হয়তো তারা সামনে খুব বড় বিপদে পড়বে, তাই তারা চ্যাং এর সাথে তাদের সকল সম্পর্ক ছিন্ন করে আর চ্যাংকে তার বাড়িতে ফিরে যেতে বলে। চ্যাংও এতে রাজি হয়ে যায়, তবে সে চলে যাওয়ার আগে তিন বোনের সাথে বসে শেষবারের মতো খাবার খেতে চায়। আর তারপর তারা চারজন বসে ফল খাচ্ছিল আর তাদের খাওয়া ফলের বিচিগুলো মিসেস ওয়াং এর মুখ দিয়ে বের হচ্ছিল। আসলে চ্যাং কোনো সাধারণ মানুষ না, সে ছিল অনেক ভয়ঙ্কর কিছু, যেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো যাই হোক, মুভি সিন চলে আসে এক সপ্তাহ পরে। চ্যাংকে আমরা দেখি সে তার বাড়িতে বসেছিল। চ্যাংকে দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক বুড়ো হয়ে গেছে, কিন্তু এই এক সপ্তাহ যেতেই চ্যাং কিভাবে বুড়ো হয়ে গেল সেটাই আমরা এখন জানবো। আসলে চ্যাং হলো একজন ভয়ঙ্কর রাক্ষস যে হাজার হাজার বছর ধরে বেঁচে আছে, তবে সে এখন বুড়ো হয়ে গেছে। তাই জীবিত থাকার জন্য আর যৌবন ধরে রাখার জন্য চ্যাংকে প্রতিদিন একটি যুবতী মেয়ের তবলা বাজাতে হয়, আর যদি সে এটা করতে না পারে তাহলে তাকে মারা যেতে হবে। তো চ্যাং তাই আজও তার জাদু শক্তি ব্যবহার করে একটি মেয়েকে তার ঘরে নিয়ে আসে, আর সেই মেয়ের রস পান করে সে আবার তার যৌবন ফিরে পায়। অন্যদিকে আমরা সেই তিন বোনকে দেখি যাদের শরীরে হঠাৎ করে বড় বড় লোম হয়ে যায়, মানে হাজার হাজার বছর ধরে করা তপস্যা তাদের মাটি হতে যাচ্ছে, কারণ সময় শেষ হওয়ার পূর্বেই তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছে, তারা আবারও পেতনিতে পরিণত হচ্ছে। এই জন্য তারা এই সমস্যার সমাধানের জন্য চ্যাং এর কাছে আসে। চ্যাং তখন বাথরুমে ছিল আর বাথরুম থেকে আজব রকমের শব্দ আসছিল, সেটা চেক করার জন্য তারা তিন বোন যখন উকি দেয় তখন তারা যা দেখে তাদের মাথা ঘুরে যায়। তারা দেখে চ্যাং চার মাথাওয়ালা রাক্ষসে পরিণত হয়েছে আর সে তার আয়ু বাড়ানোর জন্য একটা মেয়েকে খেয়ে নেয়, যা দেখে ভূতের এই ভয় তখন পালিয়ে যায়। বড় বোন তখন এইসব ঝামেলা থেকে মুক্তির জন্য সেই সাধুর কাছে এসে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে। সব শুনে সাধু তাকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম যে সাবধানে থাকতে, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। কিন্তু তারপরও সাধু তাকে একটা উপায় বলে দেয় চ্যাং এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। যদি চ্যাংকে তারা মেরে ফেলতে পারে তাহলে তারা বেঁচে যাবে। তো উপায় শুনে তারা তিন বোন তখন চ্যাং এর একটা মূর্তি বানায় আর সেটার উপর তারা কালা জাদু করতে শুরু করে। তো জাদুর প্রভাব খুব শীঘ্রই গিয়ে চ্যাং এর উপরে পড়ে। তবে চ্যাং তার শক্তি ব্যবহার করে এটা বুঝতে পারে যে তার উপরে এসব কি হচ্ছে আর কেই বা তার উপরে কালা জাদু করছে। আর সে দ্রুতই নাচতে নাচতে তিন বোনের কাছে পৌঁছে যায় আর সে তখন একাই তিন বোনের সাথে লড়াই করতে শুরু করে এবং একটা সময় চ্যাং তার জাদু ব্যবহার করে এই তিন বোনকে বশে এনে ফেলে। সে মূলত মেয়েদের বশে এনে তাদেরকে খেয়ে ফেলতো। আর চ্যাং যখন তিন বোনকে বশে এনে ফেলে খেয়ে ফেলার জন্য, তখনই সেখানে সাধু চলে আসে। সাধু তখন তিন বোনকে চ্যাং এর জাদু থেকে মুক্ত করে দেয় এবং সে চ্যাং এর সাথে লড়াই করে তাকে মেরে ফেলে। আর তারপর থেকে এই তিন বোন স্বাধীনভাবে মানুষের রূপ ধরে সেখানে বসবাস করতে থাকে। তো তোমরা কে কে এই তিন ভূতনির তবলা বাজাতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর তোমাদের গিটার দিয়ে সাবস্ক্রাইব বাটনে একটা গুতা দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।